প্রতিদিনের ব্যস্ততা ও যান্ত্রিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে মাঝে মধ্যে আমাদের সবার ইচ্ছা করে প্রকৃতির কাছে নিজেদের ধরা দিতে এবং নিজেকে নতুনভাবে আবার খুঁজে পেতে। এই ইচ্ছাটাকেই সম্পন্ন করতে আমি বেরিয়ে পড়লাম প্রাচ্য স্কটল্যান্ড বা মেঘালয়ের উদ্দেশ্যে। গুড ইভিনিং বন্ধুরা, আমি পিয়ুষ। ওয়েলকাম টু মাই চ্যানেল দিস পিয়ুষ। আশা করি তোমার সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি, কারণ আমি যখন এই ভিডিওটা পোস্ট করবো তখন দিওয়ালি চলে যাবে। তো এখন ঘুরতে বাজে রাত 9:30। আজ হলো 12 অক্টোবর 2025। তো প্রতি বছর আমি কোথাও না কোথাও ট্যুর করি এবং সেখানে ব্লগ করি। তো এবারও আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। এবার ডেস্টিনেশন হলো মেঘের রাজ্য মেঘালয়। সবার মুখে বা ভিডিও দেখে যে জানলাম যে এই জায়গাটা খুবই সুন্দর, তাই ঠিক করলাম এই জায়গাটাই আমি যাবো এবার। তো সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং কেটে ফেলেছি ট্রেন নম্বর 12,501 আগরতলা গরিবরথ এক্সপ্রেসের 3rd কোচের এসি টিকিট। এবং আমার টিকিটের ভাড়া পড়েছে প্রায় 977 টাকা। আমি স্টেশনের বাইরে ভিডিও করছি কারণ আফটার দ্য পাকিস্তান ইস্যু একটা রেলওয়ে মিনিস্ট্রি নোটিশ দিয়েছে যে মানে স্টেশনের ভেতরে কোনো রকম ভিডিও বা ফটো তোলা যাবে না, সেটা অফেন্স। তাই ভাবলাম বাইরে ভিডিওটা করে নিই যাতে কোনো অফেন্সের মধ্যে না পড়ে। টিভির সমস্ত তথ্য তোমার সঙ্গে শেয়ার করব, যেমন কোথায় থাকলাম, কীভাবে ঘুরলাম, কেমন খরচা করলো, যাতে পরবর্তীকালে তোমরা যখন আসবে সেখানে কোনো তোমাদের ঘুরতে সুবিধা হয়। যেহেতু এই হলো আমার ট্রেনের কামরা, তো ভেতরে যাবো এবং দেখবো আমার সিটটা, তোমাদের কাছে দেখাবো। নর্মাল থার্ড এসির তুলনায় ইকোনমি থার্ড এসিতে একটু স্পেসটা কম থাকে, বাট একটা রাত কাটার জন্য যথেষ্ট। আমাদের সিট ছিল সাইড লোয়ার ও আপার। এই দুটো সিট আমার মনে হয় ট্রাভেল করার জন্য বেস্ট অপশান। কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি স্টেশনের মধ্যে পৌঁছাতে এই ট্রেনটা কভার করে প্রায় 1003 কিলোমিটার যাত্রা পথ এবং এর সময় লাগে প্রায় 18 ঘন্টা। ট্রেন ছাড়ার সময় হলো 9:45 আর কালকে পৌঁছাবো দুপুর 3:45। তো এখন ঘুরতে বাজে প্রায় 9:30, মানে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো আমি কামরায় উঠে পড়বো। ট্রেনটি এমন তার স্টেশন থেকে যাত্রা শুরু করলো, তেমনি আমিও শুরু করলাম আমার জীবনের আরেকটা ভ্রমণ অধ্যায়। ট্রেনটি তার নির্দিষ্ট সময় অনুযায়ী স্টেশন থেকে ছেড়ে দিল এবং এর পরবর্তী স্টেশন হলো ব্যান্ডেল জংশন। খুব জোরে খিদে পেয়েছে, তাই এখনই ডিনারটা সেরে ফেলছি। ট্রেনটি তার 43 কিলোমিটার যাত্রা অতিক্রম করে পৌঁছেছে তার প্রথম স্টেশন ব্যান্ডেল জংশন। এখানে হোল্ডিং টাইম হলো 2 মিনিট। তো ভাবলাম নামবো, নিচে একটু ব্লগ করবো, বাট এত লোক উঠছে তো তার জন্য নামতে পারলাম না, তাই সিটে বসেই ব্লগটা ছাড়ছি। শরীর ক্লান্ত থাকার কারণে ব্যান্ডেল জংশন ছাড়ার পরই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এছাড়াও এই রাতের অন্ধকারে ভিডিও করা অনেকটাই দুষ্কর ব্যাপার। ঘুমানোর আগে ভাবলাম একবার ট্রেনের স্পিডটা চেক করা যাক। যা দেখলাম ট্রেনের স্পিড এখন খুব একটা বেশি নয়। সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারলাম আমাদের ট্রেনটি পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়িয়ে প্রবেশ করেছে আসাম রাজ্যে। সকাল হয়ে গেলেও ট্রেনের স্পিড বেশ ভালোই আছে। গুড মর্নিং সকলকে। আজ 13 অক্টোবর। তো ট্রেনটি তার 570 কিলোমিটার যাত্রা অতিক্রম করে পৌঁছালো এনজেপি জংশনে। এখন ঘুরতে বাজে প্রায় 8:45। ট্রেনটা রাইট টাইমে চলছে। এই এনজেপি স্টেশন নামলে কি আমার নস্টালজিক ব্যাপার লাগে, মনে হয় নয় দার্জিলিং যায়, নয় সিকিম যায়, এরকমই মনে হয়। ট্রেনটি এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়াবে। তো এখান থেকে আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো, দেখি কী পাওয়া যাচ্ছে। স্টেশনে বিক্রি হচ্ছিলো পরোটা, সেটাই নিলাম আজকে ব্রেকফাস্ট হিসেবে। 4 পিস পরোটা 40 টাকা নিল, সাথে তরকারি দিয়েছে। এবং ট্রেনটা সঠিক সময়ে স্টেশন ছাড়লো এবং আটকে করে ট্রেনটা মিস হয়ে যেত, কারণ খাবার কিনতে নেমেছিলাম স্টেশনে। তো হট করে বুঝতে পারি ট্রেনটা ছেড়ে দিয়েছিল, দৌড়ে উঠেছি। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে এই ট্রেনটার পরবর্তী স্টেশন হলো নিউ কোচবিহার। আমাদের ট্রেনটি এখন যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। এই ব্রহ্মপুত্র নদী হলো ভারতের 2 পুরুষ নদীর মধ্যে অন্যতম। ঘুরিতে বাজে 9:30। ট্রেন আমাদের এসে পৌঁছলো এখন নিউ কোচবিহার। এখানে ট্রেনে হোল্ডিং টাইম হলো 2 মিনিট।
ট্রেন জার্নি করব আর ঝালমুড়ি খাবো না আমি? ট্রেনটি এসে পৌঁছালো কোকরাঝার স্টেশনে, আর এখান থেকে শুরু আসাম রাজ্যের সীমানা। ঘুরতে বাজে মাত্র 12টা, আর এখনই আমরা লাঞ্চ করে নিচ্ছি, কারণ বসে বসে খিদে পেয়ে গেছে। সেদিন লাঞ্চে নিয়েছিলাম ভেজ খাবার দাবার, যেখানে ছিল রাইস, ডাল, আলু ভাজা, আর সাথে দিয়েছিল সোয়াবিনের একটা তরকারি, যেটা বেশ ভালো ছিল, আর সাথে ছিল আচার। লাঞ্চ ছাড়ার পরে বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বাঙালির কাছে ভাত ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঘড়িতে বাজে 4:23। আমাদের ট্রেনটি তার যাত্রাপথ 1003 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের গন্তব্যে পৌঁছে দিল গুয়াহাটিতে। ট্রেনটা ডিলে চলছিল না, বাট লাস্টের দিকে প্রায় 20 মিনিটের মধ্যে ডিলে করে দিল, তার জন্য আমাদের ট্রেনটা লেট হয়ে পড়লো। এখন আমরা স্টেশনে বাইরে যাচ্ছি এবং আমাদের কোনো সেরকম প্ল্যান করা নেই ট্যুরের, মানে কীভাবে করবো। মোটামুটি প্ল্যান করা আছে, অ্যাকচুয়ালি বেশি প্ল্যান করলে সেই জিনিসটা হয় না, তাই বেশি প্ল্যান করিনি। এই গুয়াহাটি স্টেশনের বাইরেটা বেশ সাজানো গোছানো ও ছিমছাম ব্যাপার স্যাপার আছে, মানে বেশ পরিষ্কার, যেটা আমাদের হাওড়া স্টেশনে সেটা পাওয়া যায় না। স্টেশনের বাইরে আসলাম, এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা গাড়ি ভাড়া করে যাবো হলো শিলংয়ের উদ্দেশ্যে। এই গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার এবং সেখানে যেতে প্রায় সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আমাদের যেহেতু কোনো প্ল্যান করা নেই সেরকম, তাই আমরা আগে শিলংয়ে যাবো এবং সেখানে গিয়ে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলবো, প্যাকেজটা করার চেষ্টা করবো এবং ওখানে গিয়ে কোনো হোটেল দেখবো। ঘড়িতে বাজে 6:10, এই আমাদের গাড়ি এখন ছাড়বে, পৌঁছাতে প্রায় 9টা বেজে যাবে। যেহেতু আমরা রাতের বেলা গুয়াহাটি থেকে শিলং যাচ্ছি, তাই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবো না। এছাড়া আমরা ওখানে উমিয়াম লেক বলে যেটা টুরিস্ট স্পট আছে, সেখানেও আমরা প্রবেশ করতে পারবো না, কারণ রাত হয়ে গেছে অনেকটা, ওখানে আর কিছুই করা যাবে না। আর কোনো উপায় না পেয়ে রাতের অন্ধকার আর রাস্তায় গাড়ি ঘোড়া দেখতে দেখতেই শিলং পৌঁছাবো। ঘড়িতে বাজে 8টা, আমরা এখন একটা ধাবার সামনে দাঁড়িয়েছি, মানে গাড়িটা এসে দাঁড় করালো, বললো এখান থেকে কিছু খাওয়া দাওয়া সেরে নিতে। বাট আমি কিছু খাবো না, আমি একটা জুস নিয়েছি, জুস খেলাম, কারণ অনেক ভুলভাল খাওয়া হচ্ছে বাইরে থাকছে বলে। তো শিলং পৌঁছতে বেশিক্ষণ বাকি নেই, তাই ওখানে নেবেই একেবারে ডিনারটা সেরে নেবো। গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, যখন ঘুম থেকে উঠে দেখি তখন আমরা পৌঁছে গেছি অলরেডি শিলংয়ের পুলিশ বাজারের কাছে। অবশেষে পৌঁছালাম আমরা শিলংয়ের সেন্ট্রাল পয়েন্টের সামনেই দাঁড়িয়ে আছি। ঘড়িতে বাজে প্রায় 10:05। তো এখন প্রথম কাজ হলো আমাদের হোটেল খোঁজা, কারণ আমার হোটেল বুকিং করা নেই, আর খুবই টায়ার্ড হয়ে গেছি, তাই রাত এখন 10:30 বাজে, এখনও হোটেল পাইনি। আর যেই হোটেল পাচ্ছি সেগুলো আমাদের মনের মতন হচ্ছে না, আর দামটাও খুব বেশি বলছে। অনেক খোঁজাখুঁজি পরে আমরা একটা হোটেল পেয়েছি, হোটেলটার নাম হলো দ্য মনসুন। হোটেলের রুমগুলো মোটামুটি ভালো, সেই রুমটার ভাড়া চাইছিল 2000 টাকা। অনেক বার্গেনিং করে 1500 টাকা নিয়ে এসেছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর খোঁজার সময় পাচ্ছি না, আর আমরা খুবই টায়ার্ড, তাই ওই রুমটাই নিয়ে এলাম বাধ্য হয়ে। তো রুমটা সমস্ত লাগেজ রুমে রাখার পরেই বেরিয়ে পড়লাম ডিনারের জন্য, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর খিদেও পেয়েছে। এখানে এসে দেখলাম রাস্তার দুধারে বেশ স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে রাতের ডিনারটা এই স্ট্রিট ফুড খেয়েই সেরে ফেলি। রাতের ডিনারটা সেরে ফেললাম এখানকার স্থানীয় স্ট্রিট ফুড থেকে। তো আমি নিলাম একটা ভেজ নুডলস, আর আমার ফ্রেন্ডটা নিল একটা চিকেন রাইস। ভেজ নুডলসের দাম নিল 60 টাকা, আর চিকেন রাইসের দাম নিল 90 টাকা। টেস্টের দিক থেকে মোটামুটি ঠিকঠাক, মানে দাম অনুযায়ী ঠিকই আছে। তো এখন যাবো রুমে গিয়ে ধুম। এক ইন্টারেস্টিং ব্যাপার লাগলো যে এখানকার স্ট্রিট ফুড রাত 2টো পর্যন্ত খোলা থাকে, মানে ভাবতেই অবাক লাগে, রাত 2টো পর্যন্ত স্ট্রিট ফুড খোলা আছে। চলো দেখা যাক আমাদের 1500 টাকার রুমটা কেমন। ডাবল বেড আছে, উইন্ডো, এটা ব্যালকানি, ভিউটা। টিভি আছে, এই একটা মিরর আছে, রুম, গিজারটা নেই,
না আছে, গিজার আছে, ইনবিল্ড আছে। মর্নিং সকলকে, আমি এখন আছি হোটেল ব্যালকনির সামনে। আজ হলো 14ই অক্টোবর 2025। গতকাল আমরা শিলংয়ে পৌঁছেছি বা পাকচে স্কটল্যান্ডে। গতকাল অনেক রাত হয়ে গেছিলো বলে মানে হোটেল থেকে ভিউটা তোমাদের দেখাতে পারি। তো চলো আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এছাড়া আজকের ওয়েদারটা বেশ রোদ উঠেছে এবং ঝকঝক করছে, আর মানে ঘোরার জন্য পারফেক্ট ওয়েদার। তো আশা করি আমার ভাগ্যটা ভালো সাথে দিচ্ছে। এখনও বৃষ্টি দেখা মেলেনি, পরে হতে বৃষ্টি দেখা মিলতে পারে, কারণ এখন আমরা শিলংয়ে আছি, মানে সিটিতেই আছি। তো আমরা এখন চেরাপুঞ্জি বা মৌসিনরামের দিকে যাবো, হয়তো বৃষ্টি পেতে পারি বা বৃষ্টি পাওয়া ভালো, কারণ যেখানে যে জিনিসটা যেখানে জন্য বিখ্যাত সেই জিনিস সেটা নাই উপভোগ করতে পারি তো বেকার হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। সামনের দিকে গেলে সেন্ট্রাল পয়েন্ট, আর এদিকে গেলে জানি না কোন দিকে, মানে এখান থেকে এসেছিলাম আমরা। সকালের ব্রেকফাস্টটা এই আলুর পরোটা আর তরকারি দিয়ে সেরে ফেললাম। যেই গাড়িটা নিয়েছি, মানে বুক করেছি আজকের জন্য, সেই গাড়ির ড্রাইভারটা বিশ্বাস করছে না যে আমরা যাবো, কারণ আমরা কোনো পেমেন্ট করিনি আগে। বলছে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, তোমাদের হোটেলের সামনে আমরা দাঁড়াবো। আমি বলছি ঠিক আছে, আমরা রেডি হতে টাইম লাগবে, এসে আপনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে নিচ্ছি। না না আমি নিয়ে যাচ্ছি আপনাদের হোটেলে, মানে বিশ্বাস করছে না যে আমরা যেতে পারি। হোটেল থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। সেরে এখানকার লোকাল ক্যাব ড্রাইভারের সঙ্গে কথা বললাম যে লোকাল সাইট সিইং করাতে কত কী পড়বে। অনেক ড্রাইভারের সঙ্গে কথা বলেছি, এক একজন এক রকম দাম বলছে। তো লাস্টে আমরা একজনের সঙ্গে ফাইনাল করলাম, সে 17 টাকা বললো 7খানা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। তো তার সঙ্গে ডিলটা ফাইনাল করলাম। এখন আসলাম রুমে, এসে এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে বেরিয়ে যাবো লোকাল সাইট সিইং। এইগুলো হচ্ছে আমার লুকস ফার্স্ট ডে অফ মেঘালয়। তো আজকে থেকে শুরু হলো আমাদের অফিসিয়ালি মেঘালয় ট্যুর। ঘুরতে বাজে 11টা, এখন আমরা বেরোচ্ছি মেঘালয় ট্যুরের মানে ফার্স্ট সাইট সিইংয়ের জন্য, মানে লোকাল সাইট সিইং। সেটা অল্টো গাড়ি ব্ল্যাক কালারের। ঘড়িতে এখন বাজে 11:30। পৌঁছালাম আমাদের আজকে লোকাল সাইট সিইংয়ের প্রথম স্পট এলিফ্যান্ট ফলসে। এখানে পার হেড এন্ট্রি ফিস নিল 100 করে, মানে আমরা দুজনে এসে আমাদের 200 টাকা পড়েছে। চাইলে আপনারা এখানকার লোকাল ড্রেস ভাড়া করে ছবি তুলে রাখতে পারেন। এরপর এখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলেই আমরা দেখতে পাবো এলিফ্যান্ট ফলস। এখানকার লোকাল ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারবেন। দেখে হাঁটতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই ওয়াটারফলসে ভালোই শব্দ আসছে, মানে ওয়াটারফলসটা ভালো অ্যাক্টিভ আছে এখন। এখান থেকেও ভিউ পাওয়া যাচ্ছে, বাট আমরা সামনে গিয়ে নিচে আরও ভালো করে দেখবো। পা দেখে দেখে নামতে হবে, সিঁড়িগুলো বেশ খাড়া আছে, মানে একটু অসাবধান হলেই হোঁচটকে উল্টে পড়ে যাবে। এইটা হলো ফার্স্ট ফলস, এরপরে আছে সেকেন্ড ফলস অ্যান্ড থার্ড ফলস, মানে ধাপে ধাপে এই ফলসটা দেখতে হয়। ফার্স্ট ফলসটা দেখা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ফলস অ্যান্ড থার্ড ফলসটা দেখবো, মানে একটু ধাপে ধাপে দেখতে হয়। তার মানে যত কাছে যাবো তত ফলসটা আরও বড় হবে এবং সৌন্দর্যটা আরও বাড়বে। পৌঁছালো আমরা এলিফ্যান্ট ফলসের থার্ড ফলস দেখতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে থেকে সৌন্দর্য আরও বেড়ে গেল। এখানে যতই টুরিস্ট এসছে সবাই ম্যাক্সিমাম বাঙালি, মানে বাঙালি যে ভ্রমণ পিপাসু সেটা বোঝা যাচ্ছে। সবাই বাঙালি, এখানে সবাই বাংলায় কথা বলছে। জল দেখে আর নিজেকে রাখতে পারলাম না, নেমে পড়লাম জুতোটা খুলে জলের মধ্যে। জলটা বেশ ঠান্ডা, মানে পা ধরে গেছে। এলিফ্যান্ট ফলস ঢোকার মুখে বেশ কয়েকটা দোকান আছে। এখানে যেমন পাওয়া যাচ্ছে জল, ফুটি, চিপস পাওয়া যাচ্ছে। এছাড়া ঘর সাজানো বিশেষ অনেক কিছু দ্রব্য পাওয়া যাচ্ছে। চা খেয়ে নিজের এনার্জি একটু বাড়িয়ে দিলাম।
চা খেয়ে এনার্জি বাড়িয়ে এবার আমরা চললাম আমাদের আজকের দ্বিতীয় ভিজিটিং স্পটের দিকে। এলিফ্যান্ট ফলস দেখার পরে আমাদের নেক্সট স্পট হলো শিলং ভিউ পয়েন্ট। তো এখানে আসলাম। তো এখানে আসার জন্য এন্ট্রি ফিস লাগলো আমাদের পার হেড 50 টাকা করে। আর আলাদা একটা গাড়ি করতে হলো, মানে যে গাড়িটা করে বুক করে আমরা ঘুরছি সেই গাড়িটা এখানে ছাড়বে না, অন্য একটা গাড়ি মানে ট্যাক্সি, লোকাল ট্যাক্সি এটা বলে, সেই গাড়িটা আমাদের ছাড়লো, তার জন্য 200 টাকা চার্জ করলো। আর এখানে এটা এয়ারফোর্সের বেস বলে এখানে যখন আসছিলাম তখন ভিডিও করা গেল না, কিন্তু এইখানে আমরা ভিডিও করতে পারবো বা ছবিও তুলতে পারবো। এখান থেকে প্রায় এই শিলং শহরটাকে পুরোটাই দেখা যায়, তাই এর নাম শিলং ভিউ পয়েন্ট। এই সিঁড়িতে যখন উপরে উঠছিলাম ওয়াচ টাওয়ারের দিকে, তখন ভাবতেও পারিনি আমরা যে দৃশ্যটা দেখবো সেটা কোনোদিনও ভুলবো না। Look at the beauty and the view. প্রকৃতি যে সত্যিই কতটা সুন্দর, এই দৃশ্যটি তারই সাক্ষ্য প্রমাণ। এখানে একান্তে কিছু সময় কাটালে মনটা এমনি এমনি ভালো হয়ে যাবে। প্রতিটা টুরিস্ট স্পটে দেখছি একই রকমই দোকানপাট আছে, মানে যেমন খাবার, জল, ফ্রুট জুস, এরকম তারপরে কোনো ঘর সাজানোর জিনিসপত্র একই রকমই প্রায়। এবার আমরা চললাম আমাদের পরবর্তী ভিজিটিং স্পটের দিকে, যেটা হলো লাইথালাম। এই লাইথালাম আমাদের ট্যুরের মধ্যে ছিল না, তবুও আমরা এক্সট্রা 500 টাকা চার্জ দিয়ে ইনক্লুড করেছিলাম, কারণ এই জায়গাটা খুবই সুন্দর শুনেছিলাম। এখন আমি আছি হলো লাইথালামের ভিউ পয়েন্টে। এই লাইথালাম আমাদের যে 7 পয়েন্টের ভিউ পয়েন্টে ছিল তার মধ্যে নেই, ইনক্লুড করা নেই। আমরা কথা বলে এটাকে ইনক্লুড করালাম, তার জন্য আমাদের এক্সট্রা 500 টাকা করে চার্জ করলো। এটা ইনক্লুড করলাম কারণ এই জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। আর আমি এটা পরে আছি কারণ এখানে প্রচণ্ড রোদ, মানে চোখে লাগছে এবং গায়ে লাগছে, মানে গায়ে পুড়ে যাচ্ছে এরকম, তাই এটা পরে আছি। মেন ভিউ পয়েন্টে আসতে আপনার এন্ট্রি ফিস লাগবে পার হেড 20 টাকা অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের জন্য 10 টাকা করে টিকিট কেটেছি। এখন আমরা মেন ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। জায়গাটা দারুণ, জাস্ট দারুণ। শিলং সাইট সিইংয়ে অনেকে এই লাইথালামটা ইনক্লুড করে না, বাট আমার মনে হয় এই জায়গাটা আসা সবারই একবার উচিত, কেননা তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটার ভিউটা কীরকম, অপূর্ব সুন্দর, অপূর্ব। ঘড়িতে বাজে 3:30, এখন আমি লাঞ্চ করতে বসছি। লাইথালামের কাছেই একটা হোটেল আছে, ওখান থেকে আমি খাবারটা অর্ডার করেছি। আমি অর্ডার করেছি একটা চিকেন নুডলস, ফ্রেন্ড অর্ডার করেছে একটা এগ থালি। তো দেখিয়ে দিচ্ছি সেরকম কীরকম। এই হলো ওখানকার এগ থালি। এখানে এগ থালি বলতে এগ, গোটা এগ নয়, একটা অমলেট দিয়েছে। আর এই হলো আমার চিকেন হাক্কা নুডলস। আজকের মতন ঘোরা আমাদের শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি শিলংয়ের হোটেলে। ঘড়িতে বাজে 5:45, এই শেষ হলো আমাদের আজকের শিলংয়ের সাইট সিইং। এখন চা খাবো, চা খেয়ে আমরা রুমে যাবো, কি রেস্ট নেবো, একটু টায়ার্ড লাগছে। গতকাল আমরা শিলং পৌঁছলাম তখন ঘড়িতে বাজছিল 10:30, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু এখন বাজে মাত্র 5:30। পুরো ক্রাউডে ভরা জায়গাটা, মনেই হচ্ছে না যে কালকে এই জায়গাটা এত ফাঁকা ছিল।
বিখ্যাত বাঙালি হোটেল সুরুচি হোটেলের সামনে গেছিলাম, প্রচুর ভিড় ওখানে, মানে বসার জায়গা নেই। তো বাধ্য হয়ে সামনে একটু এগিয়ে এলাম এবং পেলাম একটা বাঙালি হোটেল যেটার নাম হলো মনোয়ার। ঘড়িতে বাজে 8:30, এখন সারছি আমরা ডিনার, মানে ঘুরছি আর খাচ্ছি, আর কিছু না ভাই বল। আমি অর্ডার করলাম একটা চিকেন থালি, আমার ফ্রেন্ড অর্ডার করলো একটা রুই ফিশ থালি। চিকেন থালির দাম নিল 180 টাকা আর রুই ফিশ থালির দাম হলো 160 টাকা। খাবারের কোয়ালিটি জানি না কেমন হবে, দেখি খাবারটা আসুক। এই থালিতে ছিল 2 পিস চিকেন, সাথে ডাল, একটা তরকারি, আলু ভাজা, পাঁপড়, আর কমপ্লিমেন্টারি ছিল হলো পেঁয়াজ, লেবু, লঙ্কা। আমার মনে হলো যে এখানে দাঁড়িয়ে ওয়েট না করে ওই সামনে একটু এগিয়ে যে মনোহর হোটেলটা আছে ওখানে গিয়ে খাবারটা খাওয়া অনেক বেটার, কারণ ওখানে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো ছিল এবং প্রাইসটাও ছিল রিজনেবল। ঘুরতে পারি 9:30, ডিনার সেরে আমরা চলে এসেছি এখন আমাদের রুমে। এখন একটু গল্প গুজব করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে আমাদের বেরোতে হবে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে কাল, তো টাটা, গুড নাইট।